নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শোনাচ্ছি লেখিকা প্রতিভা বসুর ৩ তরঙ্গ। যদি গল্প পাঠ ভালো লাগে তাহলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। গল্প পাঠ ভালো লাগলে আপনার চেনা জানা বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। চলুন শুরু করি। ২য় তরঙ্গ, ৪র্থ পর্ব। কেতকী সোমনাথের টেলিগ্রাম পেয়েছিল আগের দিন দুপুরবেলা। অতএব সে প্রস্তুতি ছিল। ভোরবেলা ট্যাক্সি থামতেই ধর্মড়িয়ে উঠে এসে সহাস্যে দরজা খুলে দিয়ে অভ্যর্থনা করল অরুন্ধতীকে। তখনও সকালের স্নিগ্ধতা কাটেনি। ভোর ভোর গন্ধ লেগে আছে বাতাসে। কেতকীর উত্তরমুখ ফ্ল্যাটে সেই বাতাস এক ঝলক ঠান্ডা হাত বুলালো। সামনে একটু জমি, সেই জমিরই এক কোণে সিঁড়ি ঘেঁষে মালতীলতার ঢেউ উঠে গেছে দেওয়াল বেয়ে। হাওয়া লেগে শিরশিরিয়ে উঠল লতাপাতা, আন্দোলিত হয়ে সুবাস বিলোল। সোমনাথ গাড়ি থেকে নেমে পরিচয় করিয়ে দিয়েই সোজা চলে গেল ভেতরে। যেতে যেতে এক মুহূর্তের জন্য চোখাচোখি হলো স্ত্রীর সঙ্গে। মনে হলো একটু যেন মেঘ জমেছে সেখানে, বাতাস যেন থমকেছে একটু। আর অরুন্ধতী নেমে এদিকে ওদিকে তাকালো অসহায়ের মতো। তার ক্লান্ত দুঃখের কারুণ্যে আনত মুখশ্রীতে একটা চকিত হরিণের ভাব ফুটল। একখানা নীলাম্বরী শাড়ির আঁচলে সমস্ত গা ঢেকেছে ভালো করে। সাদা পায়ে লাল স্ট্র্যাপের জুতো পাড়ের মতো রেখা টেনেছে। চুলের কালো আর শাড়ির কালোর ফ্রেমে মুখখানা ফুটে আছে ফুলের মতো। কেতকী কয়েক মুহূর্ত তাকিয়ে রইল সে সুন্দর মুখের দিকে। তারপর হাত ধরে তাকে ঘরে নিয়ে এলো। শুনেছি ঢাকা মেলে বড্ড ভিড় হয়, রাত্রিরে নিশ্চয়ই ঘুমোতে পারোনি না? কাপড় চোপড় বার করে নাও, আমি আসছি। কিন্তু একটু পরেই ফিরে এলো। ঘরটা ছোট, তোমার খুব অসুবিধে হবে? না না, অরুন্ধতী অস্থির হয়ে উঠল সংকোচে। এবার চলো, হাত মুখ ধুয়ে নিয়ে চা খাবে। শাড়ি আর তোয়ালে হাতে নিয়ে ট্রাঙ্ক বন্ধ করে উঠে দাঁড়ালো অরুন্ধতী। বড় বড় চোখ স্থির হলো কেতকীর মুখের ওপর। পদ্মাপাড়ের মেয়ে, এখানকার এই কলকাতা শহরের হালচালের সে জানে কি? কেতকীর বিষয়ে তার কোণ্ঠার অন্ত ছিল না। স্টেশন থেকেই ট্রেন ধরে চলে যেতে চেয়েছিল হরিণডাঙ্গা। সোমনাথ বলল, তা কি করে হয়? এটা তো শিয়ালদা। হরিণডাঙ্গা যেতে হলে আপনাকে যেতে হবে হাওড়া। পথ চেনেন? কখন ট্রেন তা জানেন? সেখানকার লোকদের খবর দিয়েছেন যে আজ যাবেন? না তো। তবে? অরুন্ধতী যতক্ষণ ভাবল, সোমনাথ ততক্ষণে ট্যাক্সিতে মাল তুলে বলল, উঠুন। কিন্তু কাকে ভয় এখানে? শ্যামবর্ণ লাবণ্যে ঢলঢলো এই হাসি খুশি মানুষটিকে? এলোমেলো শাড়িতে, পায়ের আধো ঢোকানো কাজ করা চটিতে, সহৃদয় ব্যবহারে, সব মিলিয়ে বরং কেমন নির্ভরই পেল সে মনে মনে। একটু পরে দৃষ্টি নামিয়ে পা বাড়ালো। স্বামীর স্ত্রী হবার জন্য নির্বাচিত মেয়েকে একটুও কৌতূহলের চোখে দেখবে না, ঈর্ষার পিঁপড়ে একটুও কামড় দেবে না, এত বড় দরাজ বুক আর কজন মেয়ের হয়? শাশুড়িকে কেতকী দেখেনি, কিন্তু এত শুনেছে যে তার চলন বলন, স্বভাব চরিত্র, পছন্দ অপছন্দ সবই তার নখদর্পণে। আর সেই শাশুড়ির মনোমতো মেয়ে। কাল সোমনাথের টেলিগ্রাম পেয়ে থেকে আজ ওকে না দেখা পর্যন্ত দিন রাত কত কথাই ভেবেছে সে। ট্রাঙ্কে, বাক্সে, আনলায়, জুতোয়, বাজে জিনিসে ঠাসা এই পূব কোণের ছোট ঘরটি এই মেয়ের জন্য পরিষ্কার করতে করতে কতবার বিরক্ত বোধ করেছে মনে মনে। হাত ঝেড়ে চলে গেছে নিজের ঘরে, আবার ফিরে এসেছে। কতবার অকারণ অভিমানের একটা পাতলা আবরণ কুয়াশার মতো ঝাপসা হয়ে ছড়িয়ে পড়েছে মনের আনাচে কানাচে। কিন্তু এই কি সেই 18-19 বছরের কাঁচা মেয়েটি? ভয় বিহুবল দুটি চোখ, আত্মসমর্পণে উদ্যত অসহায় একটি ঘর ছাড়া স্বজনবিহীন মানুষ। কেতকীর 23 বছরের আসন্ন মাতৃত্বের সম্ভাবনায় স্নেহকোমল হৃদয় আর্দ্র হয়ে উঠল। কাছে সরে এসে আস্তে হাত রাখল পিঠে। এত সংকোচ কিসের? আমাকে দেখে কি তোমার
ভীষণ একটা ভয়াবহ কিছু মনে হচ্ছে নাকি? সাদা দাঁতে ঝিরঝিরিয়ে হাসল। ওঠো, তাড়াতাড়ি মুখ টুক ধুয়ে চা খেয়ে চাঙ্গা হও। বাধ্য মেয়ের মতো পায়ে পায়ে চলতে চলতে অরুন্ধতী হঠাৎ কেতকীর উষ্ণ হাতের পাতায় নিজের ভয় ঠান্ডা হয়ে যাওয়া হাত দুটি চেপে ধরল। আর এই সামান্য স্পর্শটুকুতেই তারা সম্পর্কের সমস্ত বিরোধিতা লঙ্ঘন করে অপরিচয়ের বাধা ডিঙিয়ে অনাত্মীয়ের সংকোচ কাটিয়ে মুহূর্তে কাছের মানুষ হয়ে উঠল। অরুন্ধতীর শুকনো চোখ ঝাপসা হলো পলকের জন্য। সোমনাথ ততক্ষণে জামা কাপড় না ছেড়েই বেড কভার ঢাকা যুগল শয্যায় গা এলিয়ে শুয়েছিল। নানা দিক থেকে মনটা যেন একটা ফাঁসা বেলুনের মতো চুপসে গেছে তার। গ্রামের সব সম্পর্ক ছিঁড়ে এসে কেমন শূন্য লাগছিল সবকিছু। তার উপর কেতকীর গম্ভীর মুখের অর্থটা আন্দাজ করে আরো অসহায় লাগলো নিজেকে। এ কি, শুয়ে পড়েছ কেন? একটু পরে অত্যন্ত সহজভাবে কাছে এসে মাথার চুলে হাত ডোবালো কেতকী। দেখা গেল তার মুখের ভাব দিব্যি মেঘহীন আকাশের মতো স্বচ্ছ। সোমনাথ চোখে চোখে তাকিয়ে সবেগে কাছে টেনে নিল তাকে। তারপর কোমল গলায় বলল, রাগ করেছ? হেসে উঠল কেতকী। কেন, রাগ করব কেন? তবে গম্ভীর যে। কোথায় গম্ভীর? নাও ওঠো, চা ঠান্ডা হয়ে গেল যে। ভালো ছিলে? খুব। তা তো থাকবেই, আমি না থাকলেই ভালো না? আর তুমি বুঝি খুব খারাপ ছিলে? দাঁত দিয়ে ঠোঁটের কোণ কামড়ালো কেতকী। তারপর স্বামীর আলিঙ্গন থেকে সরে এসে সহাস্যে বলল, তা যাই বলো, তোমার চাইতে তোমার মার পছন্দ কিন্তু অনেক ভালো। কেকা? ভাগ্যটা নেহাতি মন্দ, কি আর করবে বলো? সোমনাথ চুম্বন করে মুখ বন্ধ করে দিল তার। ওরকম বলো না, আমার মন এখনো বড় অস্থির, বড় ব্যাকুল। নিষ্ঠুরের মতো কথা বলো না তুমি। কয়েক ফোঁটা চোখের জল তার গড়িয়ে পড়ল কেতকীর হাতের পাতায়। অপ্রস্তুত হয়ে কেতকী চুপ করল। শার্টের বোতাম কটা খুলে দিয়ে বুকের উন্মুক্ত অংশে সস্নেহে হাত বুলিয়ে একটু হাসল। কি তুমি একটা সামান্য ঠাট্টা সইতে পারো না? চলো, চা খাবে, সব তৈরি করে রেখেছি। ছোট ফ্ল্যাট, মাত্রই 3খানি ঘর। যেখানে একটু বড় আর খোলা, সেটাকে কেতকী শোবার ঘর করেছে। মাঝখানের ঘরটি তার চেয়ে ছোট, কিন্তু চৌকো। বেতের চেয়ার টেবিল পেতে রঙিন পর্দা লাগিয়ে মেঝেতে ফুল তোলা মস্ত বাদুর বিছিয়ে বেশ ছিমছাম একটি বসবার ঘর। আর ওপাশের ঘরটা প্রায় গুদম। সংসারের যত অচল পদার্থ আর ট্রাঙ্ক বাক্সের বসবাস সেখানে। সেটাকেই ধুয়ে মুছে সংস্কার করে জিনিসপত্র সরিয়ে অরুন্ধতীর থাকবার ব্যবস্থা করা হয়েছে। এপাশে ভেতর দিকে 3 ঘর সংলগ্ন লম্বা সরু কাঁচ ঢাকা বারান্দা, তারই খানিক অংশে তোলা উনুনে রান্নার ব্যবস্থা। রান্নার ঘরটুকু বৃন্দাবনের দখলে। ঢিলে মানুষ একটা করে তো আর একটা পড়ে থাকে। একবারের বেশি 2বার ডাকলে দিশেহারা হয়ে যায়। 1 গ্লাস জল চাইলে 4টে গ্লাসে হাত বুলোয়। কাজেই ক্রমাগত কেতকীকেই ছুটোছুটি করতে হয় সব সময়। চা দিয়ে একবার গেল দুধ আনতে, একবার ডিমের গোলমরিচ, মাখনের বাটি। আর যতবার কেতকী উঠে উঠে গেল, অরুন্ধতীর ততবারই এত অস্বস্তি লাগলো যে ইচ্ছে হলো সে নিজেই উঠে গিয়ে সমস্তটা একেবারে ঠিক করে নিয়ে আসে। বিপত্নিক দাদামশাইয়ের ঘরের পাকা গিন্নি সে। আর এতদিন তরঙ্গিনীর শিক্ষাও তো তার উপর দিয়ে কম যায়নি। উপরন্তু স্বভাবতই সে অত্যন্ত কাজের। কখন যে একসময় উঠে গেল সে কেতকীর পেছন পেছন, নিয়ে এলো টোস্ট করা রুটি, হাত ধোবার জলের বাটি। যতক্ষণ চা ঢালল কেতকী, মাখন লাগালো রুটিতে। গোলমরিচের পাত্রটির অচল ফুটোগুলো সচল করল সেফটি পিন ফুটিয়ে ফুটিয়ে। একটু আলাপের চেষ্টা করল সোমনাথ। আপনি কি এই প্রথম কলকাতায় এলেন? খুব ছেলেবেলায় এসেছিলাম, তখন বাবা বেঁচে ছিলেন। আপনার মাকে আমার ধু ধু মনে পড়ে। আমার মা? মা বলতে অরুন্ধতীর তরঙ্গিনীকেই মনে পড়ল। মুহূর্তের জন্য বিমনা হয়ে গেল সে। কেতকী বলল, হরিণডাঙ্গায় তোমার কি কাজ? কোনো স্কুলে? অরুন্ধতী মাথা নাড়ল। না, ওখানকার জমিদারের স্ত্রী অসুস্থ,
বাচ্চা আছে দুটি, সকলের দেখাশোনা করা। উমা, এই কাজ তুমি নিচ্ছ কেন? না না। সোমনাথ বলল, আমি তো তাই বলছিলাম, বরং আপনি পড়াশোনা করুন না, অন্তত ম্যাট্রিকটা তো পাশ করুন। ম্যাট্রিক? মুখ তুলে অবাক চোখে তাকালো অরুন্ধতী। সোমনাথ আবার বলল, তাতে আপনার কাজকর্মের অনেক সুবিধে হবে। কেতকী যোগ দিল, তাই তো, সেটাই তো ভালো। আমি তো। আপনার যদি স্কুলে ভর্তি হতে খারাপ লাগে, বাড়িতেই পড়তে পারেন। মাস্টারও মজুত আছে বাড়িতে। স্বামীর সঙ্গে পলকের জন্য চোখাচোখি করল কেতকী, আর সোমনাথ তৎক্ষণাৎ কিন্তু কিন্তু হয়ে পড়ল। অরুন্ধতী বলল, আমি তো ম্যাট্রিক পাশ করেছি। একটু থেমে ঈষৎ দৃঢ় গলায় আবার বলল, স্কলারশিপও পেয়েছিলুম। হঠাৎ কোথায় যেন একটু অপমানিত বোধ করছিল সে। স্কলারশিপ? স্কলারশিপ পেয়েছিলেন? অবাক হলো সোমনাথ। তারপরেই উৎসাহিত হয়ে বলল, বাহ, তাহলে তো আর কথাই নেই। কেতকী বলল, কি আশ্চর্য, এই কথাটাও তুমি জানতে না নাকি? আমি কি করে জানব? এক গাঁয়ের ছেলে মেয়ে এতদিন তোমাদের বাড়ি রইল। হয়তো শুনেছিলেন, ভুলে গেছেন। কেতকীর মুখে চোখ রাখল অরুন্ধতী। এক ফোঁটা হাসি চোখের কোলে ঝিলিক মেরে উঠল। তাছাড়া চেহারায় নিশ্চয়ই এমন কোনো বোকামি আছে যাতে ওটা ভাবাই যায় না। না না, তা মোটেও নয়। চেয়ার ছেড়ে উঠল সোমনাথ। কিন্তু আমাকে যে উঠতে হচ্ছে, আবার আপিস আছে। আজ আপিসে যাবে নাকি? না গেলে চাকরি থাকবে না। ও মা, তাহলে তো আমাকেও উঠতে হয়, বাজারই যে বাকি। অতএব সকালবেলাকার চায়ের আসর সেখানেই ভাঙল। এ সময়টাতে ভারী একটা তাড়াহুড়ো লাগে। সোমনাথ অনেক চেষ্টা করেও দুপুরের ভাতটা ছাড়তে পারেনি, নইলে এ হাঙ্গামাটা বেঁচে যেত। চা হোক, রুটি, মাখন, ডিম, কলা এসব দিয়ে যদি ব্রেকফাস্ট করে যেত, আর আপিসে একটার সময় আরো অনেকের মতো লাঞ্চ খেত, তাহলেই সব দিকে ভালো ব্যবস্থা ছিল। কিন্তু তার ভীষণ ভাতের অভ্যেস, ঝোল ভাতটি তার চাই। অথচ রান্নার ব্যাপার এ বাড়িতে যত সংক্ষিপ্ত হয় ততই সুবিধে। কেননা কটক নিবাসী বৃন্দাবনচন্দ্র রাঁধুনি হিসেবে তো বটেই, কাজকর্মেও দুরন্ত আনাড়ি। আজ আরো বাড়ল। বোধহয় এতদিন পরে দাদাবাবুকে দেখে আর তার সঙ্গে অমন সুন্দরী দিদিমণিটির যোগাযোগে সে আরো ঘাবড়ে গেছে। বাজার গিয়ে সেই যে লেগে রইল, আর ফেরবার নামটি নেই। অস্থির পায়ে ঘর বার করতে লাগলো কেতকী। বারে বারে বলতে লাগলো, আজই শেষ, ওকে আর আমি কিছুতেই রাখবো না, যেমন করে হোক আর একটা আনবই আনবো। তারপর সোমনাথ যখন দাড়ি কামিয়ে স্নানে গেল, ঘড়ির কাঁটা যখন 8:30 ছাড়িয়ে প্রায় 9-এর ঘর ধরো ধরো, তখন এসে উপস্থিত একগাল হেসে, আজও বাজারে কি হয়েছিল জানো মা? আজ বাবুর আপিস, তা তুমি জানো? এক ধমক দিল কেতকী। বাজারে কি হয় না হয় তা দিয়ে তোমার কি দরকার? ধমক খেয়ে লজ্জিত তরুণীর মতো সে গা মোচড়ালো, এতখানি জিভ কাটল, তাড়াতাড়ি থলি থেকে মাছ বার করে ঝুড়িতে তরকারি সাজাতে বসল। আরে বাপু, তরকারিটা না হয় পরেই সাজিও। কেতকীর অস্থিরতা প্রায় রাগে পৌঁছল। দয়া করে আগে মাছটার আঁশ ছাড়িয়ে দাও। মশলা করেছো না তাও বাকি? বিরক্তিতে ভুরু কুঁচকে গেল তার। বৃন্দাবন অমনি মশলা খুঁজতে লাগলো এ কৌটো থেকে ও কৌটোয়। ওহ গড! কেতকী করাঘাত করল কপালে। এখন তুমি মশলা খুঁজছো? থেলো তোমার সবই। ছিল তো গেল কোথায়? যাও, তোমাকে আর কিছু করতে হবে না। দাও উনুন নিভিয়ে, ইডিয়েট কোথাকার। আমার কাছে দাও। কখন এসে অরুন্ধতীও দাঁড়িয়েছে পেছনে। গলা শুনে ফিরে তাকালো কেতকী। আলু পেঁয়াজ তো আছে, তাহলেই হবে। উবু হয়ে বৃন্দাবনের হাত থেকে মাছটা নিতেই স্বনির্বন্ধ হয়ে উঠল কেতকী। ও কি, না না, ছি, তুমি কেন? অরুন্ধতী মাছটা ধুয়ে নিল। বারে, তাতে কি হয়েছে? সদ্য সাজানো ঝুড়ি থেকে আলু পেঁয়াজ নামিয়ে নিয়ে কুচোতে বসলো বটিতে। এক্ষুনি হয়ে যাবে। না না, তুমি ওঠো। হাঁ করে দেখছিস কি? যা, ছুটে যা, মশলা নিয়ে আয়। দাও, আমাকে দাও। বৃন্দাবন! ঘর থেকে সোমনাথের গলা পাওয়া গেল। মাকে একবার শিগগির পাঠিয়ে দাও তো। ওই রে, স্নান করে এসেছে,
কি হবে বলো দেখি? কাঁদো কাঁদো কেতকী ছুটল ঘরের দিকে। সেই অবসরে গুছিয়ে নিল অরুন্ধতী। হাওয়া দিয়ে গনগনে করে নিল উনুন, কড়াইতে তেল চাপিয়ে দিল। বৃন্দাবন অপরাধীর মতো বলল, মশলা আনি দিব? একটু হলুদ আছে? হলুদ এই যে, এতেই হবে। সেলফের ওপর মশলার থালাটি আবিষ্কার করল অরুন্ধতী। শুকনো হলুদ লেপে আছে খানিকটা। পেঁয়াজ কুচো, আলু, মাছ হলুদ মাখিয়ে সব একসঙ্গে ছেড়ে দিল কড়াইতে। কাঁচা লঙ্কা আস্ত দিল, ভেঙেও দিল দুটি। নুন মিষ্টি দিয়ে ভাজা ভাজা করে সাঁতলে নিয়ে ছিটে ছিটে জল দিয়ে চমৎকার সুগন্ধ বার করল। কেতকী ফিরে আসতে আসতে নামিয়ে নিল কড়াই। ও কি হয়ে গেল? ভাত বেড়ে দি? সে কি? আশ্চর্য চোখে নিচু হয়ে নিরীক্ষণ করল শুকনো শুকনো মাছের লালচে চেহারাটি। কিচ্ছু মশলা দিলে না, আর হয়ে গেল? বাহ, বেশ তো। বৃন্দাবন, ভাত আনো। এই যাওছি। বাবুর গলা পেয়ে তাড়াতাড়ি ব্যাকুলভাবে থালা প্লেট হাতড়াতে লাগলো বৃন্দাবন। পরিপাটি করে অরুন্ধতী বেড়ে দিল ভাত। বৃন্দাবন নিয়ে গেল। কেতকী গিয়ে বসল খাবারের কাছে। খেতে বসে মাছ মুখে দিয়ে একটু অবাক হলো সোমনাথ। এ আস্বাদ তার চেনা। এ রান্না তরঙ্গিনীর হাতের বিশেষত্ব। বুকের কোথায় মোচড় খেল একটি। মন্তব্য করল না কোনো। কিন্তু দুপুরবেলা খেতে বসে মন্তব্য করল কেতকী, উমা, কি চমৎকার হয়েছে! মশলা ছাড়া এমন সুন্দর হয়? কি সুন্দর রাঁধো তুমি, আর কি তাড়াতাড়ি! অরুন্ধতী লজ্জিত হয়ে প্রসঙ্গটা বদলাল। আপনি কখনো গ্রামে গিয়েছেন? গ্রাম? না ভাই, কত যে শুনেছি ওর কাছে, প্রায় চিনে ফেলেছি। আচ্ছা, একটা প্রশ্ন গলার কাছে এসে আটকে গেল কেতকীর। কয়েক মুহূর্ত মনোযোগ দিয়ে ভাতের গড়াসটা পাকালো আর ভাঙল। তারপর হঠাৎ জিজ্ঞেস করল, সোমনাথকে তো তুমি অনেক আগে থেকেই চেনো, না? না তো। অরুন্ধতী বড় বড় চোখে তাকালো কেতকীর মুখের দিকে। কেতকী ঈষৎ আরক্ত হল, কিন্তু কৌতূহল দমন করতে পারল না। বাহ, এক গাঁয়ে থেকেছ, তোমার দাদামশাই ইঁট ঠাকুরদার বন্ধু, আর গ্রামে তো সবাই সকলকে চেনে। আমি ওকে এই প্রথম চিনলুম। ও, তা ওর মাকে তো তুমি বহুদিন থেকে চেনো, না? মা? চোখের পাতা দুটি কেঁপে উঠল অরুন্ধতীর। এই 3 বছর তো তাঁরই কাছে ছিলুম বলতে গেলে। যতদিন থেকে গ্রামে এসেছি মায়ের অভাব আমার মিটে গিয়েছিল। তখন দেখনি সোমনাথকে? আপনি তো পূর্ব বাংলায় যাননি, জলের দেশ। আর আমাদের গ্রাম তো একেবারেই জল। কোনো বাড়ির সঙ্গে কোনো বাড়ির মাটির যোগ নেই, কেবল নৌকো নৌকো আর নৌকো। পর্দাও তো খুব। আর তাছাড়া... কি ভেবে থেমে গেল অরুন্ধতী। কেতকীও মাথা নিচু করে খেতে মন দিল। হঠাৎ একটা গুমট নামল দুজনের মধ্যে। খেয়ে উঠে কেতকী দুটো মিঠে পান আনতে পাঠালো। হেসে বলল, আজকাল আমারই এক বদ অভ্যেস হয়েছে, ভাত খেয়েই একটা পান খেতে ইচ্ছে করে। বাড়িতে ব্যবস্থা রাখলে তো বেশ হয়, যখন খুশি তখন খেতে পারেন। হ্যাঁ, তুমিও যেমন, বাড়িতে আবার ব্যবস্থা না হাতি। ঝামেলা ভালো লাগে না আমার। সত্যি বলতে এই বদ অভ্যেসের জন্য সোমনাথই দায়ী। বেরুলেই বলবে, এসো একটা মিঠে পান খাই। তারপর ছুটি ছাটার দিন হলে তো কথাই নেই। মাঝখান থেকে আমার অভ্যেস খারাপ হয়েছে। এবার থেকে আমি সেজে দেব। দাদামণি খুব পান খেতেন, আমি ডিবে ভরে ভরে সেজে রাখতাম। তুমি আর কদিন। তাই তো। না ভেবে এমন একটা কথা বলে অপ্রস্তুত হলো অরুন্ধতী। তবে কি মনে মনে তার এখানেই বরাবর থাকবার ইচ্ছে নাকি? জানলা দিয়ে বাইরে পাঠিয়ে দিল চোখ। পান নিয়ে এলো বৃন্দাবন। কেতকী অরুন্ধতীকে একটা দিয়ে আর একটা নিজে খেল। তারপর অরুন্ধতীকে তার ঘরের দরজা পর্যন্ত পৌঁছে দিয়ে বিদায় নিয়ে বলল, এবার একটু বিশ্রাম করো তুমি, আমিও গড়িয়ে নিই। ছোট্ট লোহার খাটে চুপচাপ শুয়ে রইল অরুন্ধতী। ঘরটি ছোট হলেও আলো আছে, বাতাস আছে। পূব দিকে মস্ত একটি দরজার মতো জানালা দিয়ে অনেকটা আকাশ ঘরে আসতে পেরেছে। চারপাশে তাকিয়ে কেমন অদ্ভুত লাগলো নিজেরই স্রোতে ভাসা জীবনটাকে। অদ্ভুত ভবিতব্য।
মা, বাবা, দাদামণি, তরঙ্গিনী কোথায় মিলিয়ে গেল ভোজবাজির মতো। তরি এসে এখানে ঠেকল এই সোমনাথের সংসারে। হাসিতে ঠোঁট বেঁকল তার। কিন্তু এই শেষ নয়, আরও আছে। আছে সেই জমিদারের অসুস্থ স্ত্রী, ছোট ছোট দুটি বাচ্চা, হরিণডাঙ্গার মাটি। কোথায় হরিণডাঙ্গা? কেমন দেশ? নামটা তো সুন্দর। বাচ্চা দুটো কেমন? তাদের মা, তাদের বাবা? নাকি হরিণডাঙ্গা না, কলকাতাতেই, এই ঘরেই, এই বাড়িতেই। কেতকী তো তার জন্য সাজিয়েই রেখেছে সব। কেমন সুন্দর! ছোট খাট, বড় জানলা, দেয়ালে ব্রাকেট, ব্রাকেটে তোয়ালে, টেবিলে আয়না, আয়নার তাকে পাউডার, পুবের জানলায় আকাশে আকাশে মেঘ, মেঘের মধ্যে চিলের ডানা। কেতকী তো সব ঠিক করে রেখেছে, সব গুছিয়ে রেখেছে। আর নিজে কি ভালো, কি ভালো! আর ওই যে আর একজন মানুষ, যার নাম সোমনাথ, যে সোমনাথ তার স্বপ্ন, তার কল্পনা, যাকে সে একটু একটু করে ভালোবেসেছে। ধীরে ধীরে তিলে তিলে যে মানুষ তার সবচাইতে কাছের মানুষ হয়েছে, সবচাইতে আপন, সবচাইতে সুন্দর, মধুর, প্রিয়। সে সোমনাথ, সোমনাথ, সোমনাথ। গভীর ঘুমের অতলে তলিয়ে গেল অরুন্ধতির ক্লান্ত শরীর আর ক্লান্ত মন। ছেঁড়া ছেঁড়া কথা, ছেঁড়া ছেঁড়া ছবি, টুকরো টুকরো চিন্তা কোন তিমিরে ডুবে গেল আস্তে আস্তে। সেই ঘুম ভাঙল বেলা 5টায় কেতকীর ঠেলাঠেলিতে। অত্যন্ত লজ্জিত হয়ে লাল লাল চোখে উঠে বসল তাড়াতাড়ি। সোমনাথ এসে গেছে আপিস থেকে, চা প্রস্তুত, শুধু অরুন্ধতী গিয়ে বসলেই হয় টেবিলে। সোমনাথ বলল, আপনার হরিণডাঙ্গার বিষয়ে আজ অনেক খবর এনেছি। অরুন্ধতী চোখ তুলল, কিন্তু আশাপ্রদ নয়। মানে? কেতকী নিচু হয়ে চা ঢালছিল, ভুরু কোঁচকালো। মানে যে ভদ্রমহিলাকে ওর সেবা করতে হবে তার অসুখ বোধ করি শরীরের নয়, মস্তিষ্কের। ওরে বাবা, পাগল নাকি গো? তাই তো মনে হলো। এত সব বলল কে? আমাদের ব্যাংকে নতুন একটি ছেলে এসেছে কেরানি হয়ে। আজ হঠাৎ কথায় কথায় জানলাম তার দেশও হরিণডাঙ্গা। বাহ, বেশ তো যোগাযোগ। একটু যেন বাঁকা লাগলো কেতকীর কথা। সোমনাথ সহসা সচেতন হয়ে স্ত্রীর মুখের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল। তারপর একেবারে চুপ হয়ে গেল। তাহলে তো আমার মনে হয়। চায়ের পেয়ালাটা ঠেলে দিয়ে গুছিয়ে বসল কেতকী। এরকম ক্ষেত্রে না যাওয়াই ভালো। আর তাছাড়া সকালে তো এ কথাই হলো যে আপাতত ও হরিণডাঙ্গা যাচ্ছে না। সাত তাড়াতাড়ি তুমিই বা অত খবরাখবর করতে গেলে কেন? সোমনাথ ঘন ঘন গরম চায় চুমুক দিতে লাগল। অরুন্ধতী চুপ। কেতকী আবার কথা বলল, কিছু বলছো না যে? এর পরেও কি তোমার ওই হরিণডাঙ্গার উন্মাদিনীকে সেবা করতে যাবার স্বাদ আছে? অরুন্ধতী মৃদু হাসল। স্বাদ আর কি, দেখে আসি না কদিন, তারপর তো আমার একটা জায়গাই হলো চলে আসবার। মাস শেষ হতে আরো তো 7 দিন দেরি আছে, সোমনাথ বলল। তার মধ্যে আমি আপনাকে সমস্ত খবর এনে দিতে পারবো। তারপর একেবারে আপনি 1 তারিখেই যেতে পারবেন। কেন, জলে পড়েছে নাকি যে পাগল ছাগল যাই হোক যেতেই হবে? পড়াশোনা করুক না। অরুন্ধতীর কৃতজ্ঞ দৃষ্টি অনেকক্ষণ থেমে রইল কেতকীর মুখের উপর। এত অল্প সময় এমন আপন করে নিতে আর কাউকে কখনো দেখেনি সে। গ্রামের চেয়ে শহর অনেক ভালো, শহরের মানুষেরা তার চেয়েও ভালো। আর এই কেতকী, সোমনাথের স্ত্রী, সে আরো 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 ভালো। তাই বুঝি সোমনাথ সবকিছুর চেয়েও এই মেয়েকেই বেশি ভালোবেসেছিল, মার চেয়েও। তাকিয়ে কি দেখছো? কাল থেকে মনস্থির করে পড়াশোনায় লেগে যাও, বুঝলে? মাথা নাড়ল সোমনাথ। সে তো ভালো কথা, লেখাপড়ায় এত ভালো ছিলেন আপনি। তুমিও মনোযোগ দিয়ে মাস্টারিতে লেগে যাও। সব দিক থেকে এমন যোগ্য ছাত্রী আর কোথায় পাবে, কি বলো? চেয়ার ঠেলে কেতকী উঠে পড়ল হঠাৎ। তোমরা বসো, আমার আর একটু কাজ আছে। অরুন্ধতী সরল চোখে তাকিয়ে রইল তার চলে যাওয়ার দিকে। সোমনাথ বুঝতে পারল না চলে যাবার মতো সহসা এমন কি জরুরি কাজ পড়ল কেতকীর। কেমন অপ্রস্তুত বোধ করল মনে মনে। রাত্রিবেলা একটু যেন থমথমে লাগলো শোবার ঘরটা।
সুন্দর হাওয়া দিয়েছে বাইরে। পর্দা কাঁপিয়ে তারই ছিটে ফোঁটা ছড়িয়ে পড়ছে ঘরের আনাচে কানাচে। নীলচে আলোটা জ্বলছে টেবিলে। ছায়া ছায়া ঘরটিতে কেমন যেন একটা বিষণ্ণ ভাব। পুরো 19 দিন পরে স্বামী স্ত্রীর এই নিভৃত মিলন। এর চেয়ে উষ্ণ হওয়া উচিত ছিল, এর চেয়ে উন্মুখ। কেতকী পাশ ফিরে শুয়ে আছে চুপচাপ। সোমনাথ আলো নিবিয়ে আস্তে হাত রাখল পিঠে। সমস্ত জীবন থেকে, জগৎ থেকে আজ মুছে গেছে তরঙ্গিনী। সোমনাথের মা, সোমনাথের আত্মার সঙ্গিনী মা। এত বড় শোক উপশমের পক্ষে 19 দিন একটা পলক মাত্র। গ্রাম ছেড়ে, দেশ ছেড়ে মায়ের সমস্ত স্মৃতি মুছে দিয়ে আজ একান্ত হয়ে সোমনাথ হাত পেতেছে স্ত্রীর কাছে। আজ কি কেতকীর মুখ ভার করা উচিত ছিল? আর কেন এই ভার? কি করেছে সোমনাথ? ধরা ধরা গলায় বলল, ঘুমোলে? না। এদিকে ফেরো। কেন? রাগ করেছ? না। তবে কথা বলছো না যে? কি বলবো? এতদিন পরেও কি তোমার আমার সঙ্গে কোনো কথা নেই? ঘুম পেয়েছে। অনেক তো ঘুমিয়েছ 19 দিন। ঘুমের শেষ আছে নাকি? আমার শরীর ভালো লাগছে না। দীর্ঘশ্বাস ছেড়ে চুপ করল সোমনাথ। ছেলে মানুষের মতো কেমন কান্না পেল তার। কেতকী অনায়াসে আজ এই কান্না তার জুড়িয়ে দিতে পারত, দিল না। কেন? কেন? সরে শুয়ে বালিশের নরমে মুখ গুজল। ইচ্ছে হলেই যাকে পাওয়া যায় তাকে তৎক্ষণাৎ না পেলেও ক্ষতি নেই। ইচ্ছে করলেই যাকে ছোঁয়া যায় তাকে দুদণ্ড না ছুলেও চলে। ইচ্ছে মতো যাকে দেখতে পাই তাকে না দেখে বছর ভরে পরীক্ষার পড়ার অছিলায় কলকাতায় থাকা যায়। কিন্তু যে মুহূর্তে সে তোমার সকল চেষ্টার অতীত হয়ে পুড়ে গেল আগুনে, উড়ে গেল ছাই হয়ে, অত বড় বিশাল আকাশের কোনো কোণায় কোনো একটি ছোট তারা হয়ে ফুটে রইল নাগালের বাইরে, তখন নিষ্ফল বেদনার যে দুঃসহ দুঃখ পাগল করে দেবে তোমাকে, তার কি কোনো সান্ত্বনা আছে? মৃত্যু, মৃত্যু, কি ভয়ঙ্কর এই মৃত্যু! কি ভয়ঙ্করের শক্তি! মৃত্যুর মতো নিষ্ঠুর কি আর কিছু আছে? মাঝখানকার চৌকো বসবার ঘর ডিঙিয়ে পূব কোণের ছোট ঘরে, ছোট্ট লোহার খাটের নিঃসঙ্গ বিছানায়, নির্ঘুম চোখে জানালা দিয়ে মস্ত কালো আকাশের দিকে তাকিয়ে অরুন্ধতিরও ঠিক এই কথাই মনে হল। অথচ এই মৃত্যু তো স্বতঃসিদ্ধ, হবেই, কারো নিস্তার নেই এর হাত থেকে। তোমার হবে, আমার হবে, তার হবে, এমনকি সোমনাথেরও হবে। কথাটা মনে হতেই বুকের মধ্যে কেঁপে উঠল। তাহলে মৃত্যু থেকে সোমনাথেরও মুক্তি নেই? হায় হায়! এইটুকু বয়সে কত মৃত্যুই তো তাকে বঞ্চনা করল জীবন থেকে। ব্যাকুল হাতে যখন যাকে আঁকড়ে ধরতে গেছে, মৃত্যুর নিষ্ঠুর মুঠি তৎক্ষণাৎ থাবা মেরেছে তাকে। কবে জানি কাজলে, চন্দনে, সিঁদুরে শাড়িতে ঝলমলিয়ে খাটে শুয়ে আকাশের তলা দিয়ে মা চলে গেলেন, জানতেই পারল না সে। তারপর কোনো এক মধ্যরাত্রে হঠাৎ বাবা। যাবার আগে বড় বড় চোখে তিনি যে কেমন করে তাকিয়েছিলেন তার দিকে, সে দৃষ্টি আজও ভুলতে পারেনি। সেই দাড়ি না কামানো শীর্ণ ফর্সা মুখ, ঘন কালো চোখ, মোটা কাচের চশমা পরা মানুষটিকে মনে পড়লে এখনো আবার দেখবার ইচ্ছে প্রবল হয়ে ওঠে। তারপর দাদামণি। বুকের মধ্যে তিনি ভরে রেখেছিলেন নাতনিকে, ঠান্ডা শীতল আশ্রয়। কোনো স্বাদ কি আকাঙ্ক্ষা তিনি বাকি রেখেছেন পূরণ করতে? চোখের দিকে তাকিয়ে সব ইচ্ছে বুঝে নিয়েছেন পলকে। আর তারপর তরঙ্গিনী, তার জ্ঞান বয়সের মা, তার অতৃপ্ত মনের ক্ষুধার আহার, স্নেহভরা বুকের প্রথম মেয়ে উত্তাপ। আহা, কি সুন্দর ছিলেন তিনি, কি নরম, কি মধুর! আহ মা, মাগো! অস্ফুটে কেঁদে উঠল অরুন্ধতী। সবই গ্রাস করল এই মৃত্যু। তার কান্নাকাটি, আবেদন নিবেদন কিছুই কোনো কাজে লাগল না। যারা যাবার তারা ঠিক চলে গেল তাকে ফেলে থুয়ে। একবার ভেবেও দেখল না তার কি হবে, সে কোথায় যাবে। যেমন দিনের বেলা সব ভাবনা ঠেলে দিয়ে ক্লান্তি এসে বাসা নিয়েছিল চোখে, তেমনি সমস্তটা রাত ভাবনার কাছে সেই ঋণ শোধ করতে হলো অরুন্ধতীকে। সমস্তটা রাত এক বিন্দু ঘুম এলো না। কত কথা, কত স্মৃতি, কত দুঃখের পাথার তাকে ভাসিয়ে নিয়ে গেল কোথায়,
কোন নাম না জানা এক ভীষণ জগতে। খালি ঘরের একা শয্যায় শুয়ে শেষে কেমন যেন ভয় করল তার, এক অশরীরী ভয়। আমি কোথায় 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 চলেছি? কোন স্রোত কেবলই আমাকে ভাসিয়ে নিয়ে বেড়াচ্ছে। তবে এরপর কি কি? ঘরের মধ্যে ছায়ারা কিলবিল করে উঠল দেয়ালে, থরথর করে কেঁপে উঠল আকাশের আলো। ভয়ে বুকে বালি সাঁকড়ে মুখ থুবড়ে চোখ টিপে পড়ে রইল অরুন্ধতী। সকালবেলা কেতকী বলল, চোখ লাল হয়েছে কেন? ঘুম হয়নি রাত্রিরে? ঘরটা যা ছোট, নিশ্চয়ই গরম হয়েছিল। অরুন্ধতী কণ্ঠিত হয়ে বলল, না না, আমার তো কিছু অসুবিধে হয়নি, সুন্দর ঘর। সুন্দর না ছাই। বাঁ হাতে ঝাঁকড়া চুল সরিয়ে দিল। তুমি যদি থাকো তাহলে বসবার ঘরটাকে তোমার শোবার ঘর করে দেব, চলো। দুপুরে খেতে বসে কেতকী বলল, আজ সোমনাথ তোমার হরিণডাঙ্গার সব খবরই নিয়ে আসবে বোধহয়, তারপর নিশ্চিন্তি। অরুন্ধতী ভাতের থালায় দাগ কাটল, একটু চুপ করে থেকে বলল, আমি ভাবছি কালই চলে যাই, অত খোঁজ টোজ করার আর কি দরকার? কালই? শেষে যদি কাজটা না থাকে? তাই তো। চোখ বড় করল কেতকী। ভারী তো বিপদ, একেবারে তো অগাধ জল। শোনো, আমি বলি কি, ওসব ঝামেলা বাদ দাও, এখানে থাকো, এটা পাশ করো, ওর চেয়ে ঢের ভালো কাজ জুটবে। কিন্তু কে জানে কেমন লোক শেষে একটা বেঘরে পড়ে যাবে পাড়াগাঁয়ে গিয়ে। তুমি তো ওর মার কাছেই ছিলে, এখন তবে ছেলের কাছেই থাকো না কেন? অরুন্ধতী চোখ তুলে নামিয়ে নিল। তিনি যখন নেই, দায়িত্ব নিশ্চয়ই সোমনাথের। দায়িত্ব? অবশ্যই। চুপ করে রইল অরুন্ধতী। বলবার কথা ছিল, বলতে পারল না। সেসব বলা যায় না। সোমনাথের মা তাকে যে দায়িত্বে আশ্রয় দিয়েছিলেন তা পালন করতে গেলে সোমনাথকে যা করতে হয় তা সে কেমন করে তাকে বোঝাবে, যদি না নিজে থেকেই সে বোঝে। ও কি তবে শোনেনি কোনো কথা, জানে না কিছু? আর তাছাড়া, কেতকী জল খেয়ে নিল। আর সেই একই কারণে আমারও তো কর্তব্য আছে তোমার উপর। আপনার স্নেহ যত্ন আমি কখনো ভুলব না। ইস, এইটুকুতেই এই? কেতকী ঝিরঝিরিয়ে হাসল। তাহলে তো আমার যোগ্যতা তোমাকে আরো না দেখিয়ে ছাড়বই না। আমার মা কি বলতেন জানো? মার কথাটা উচ্চারণ করতে করতে সহসা বিমনা হলো একটু। মুহূর্তকাল চুপ করে থেকে বলল, মানুষ ভারী স্বার্থপর না? হঠাৎ প্রসঙ্গ পরিবর্তনে অরুন্ধতী অবাক হয়ে বলল, কেন? মা বলো, ভাই বলো, বন্ধু বলো, সবাই নিজেরটাই আগে দেখে, তারপর আর সব। হয়তো। আচ্ছা, তুমি ধর্ম মানো, অর্থাৎ জাতিভেদ? এসব আমি ভাবিনি। কথাটা এড়াতে চাইল অরুন্ধতী। কেতকী বলল, ভাবনি? সোমনাথের মার কাছে ছিলে, এত কাণ্ড দেখলে, তবুও ভাবনি? এই কথায় অরুন্ধতী ব্যথিত হল। তার মনে হলো কোথায় যেন তরঙ্গিনীকে ভুল বোঝা হচ্ছে, অকারণে দায়ী করা হচ্ছে। চোখ না তুলেই বলল, ওর তো জাতিভেদ নিয়ে কোনো আপত্তি ছিল না। ছিল না? ছেলেকে উনি তবে ত্যাগ করলেন কেন? নিজের দেহত্যাগ করলেন কেন? এই ধর্মই তো আমার ধর্ম। যেহেতু আমি খ্রিস্টান, যেহেতু তার ছেলে সে খ্রিস্টান মেয়েকে বিয়ে করেছে। অরুন্ধতী অনেকক্ষণ তাকিয়ে রইল কেতকীর উত্তেজিত দুঃখিত মুখের দিকে। তারপর আবার বলল, না, সেজন্যে নয়। তবে ওর আপত্তিটা কি ছিল? কিসের আক্ষেপে ছেলের মুখ দেখা পর্যন্ত বন্ধ করলেন বলো? সব আমি আপনাকে বোঝাতে পারবো না। তবে এটুকু জানি, ধর্মভেদ নিয়ে তিনি দুঃখ পাননি। তার নিজের বিশ্বাস বা মতামত, সেটা কেবলমাত্র তাঁরই ছিল। অন্যের ওপর ছায়া ফেলা তাঁর অভ্যেস ছিল না। তবে কি সেই চিরাচরিত শাশুড়ি পুত্রবধূর বিরোধিতা, যাকে সাদা ভাষায় বলে ঈর্ষা? এ কথা শুনে অরুন্ধতীর বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। প্রায় সঙ্গে সঙ্গে বলে উঠল, ছি! এমনিতেই খেতে বসে দেরি হয়েছিল, কথায় কথায় আরো দেরি হয়ে গেল।
সহসা নিস্তব্ধতা নামলো একটা দুজনের মধ্যে। কাচের পাট খোলা জানালায় একটা কাক বসেছিল। কেতকী তার দিকে তাকিয়ে হুশ করে তাড়ালো, তারপর হাসল। আসল কথাটা কোথায় তলিয়ে যেতে দিয়ে যত আজে বাজে বকে সময় নষ্ট করলুম। চলো ওঠা যাক। চেয়ার ঠেলে উঠতে উঠতে অরুন্ধতির কাঁধে হাত রাখল। বিয়ে করেছি 6 মাস, এর মধ্যে অভিজ্ঞতা অনেক হলো, অনেক জানলুম শিখলুম। সোমনাথের মায়ের কথা আমি বলতে চাইনি, নিজের মায়ের কথা ভাবতে গিয়েই এত কথা। আমার মাও আমাকে ত্যাগ করেছেন। সকল মাদের বিরুদ্ধেই আমার মনে একটা অভিযোগ জমা হয়ে গেছে। আঁচিয়ে এসে কালকের মতো আজও দুজনে পান খেলো দুটি। কেতকী তার স্বভাব সুলভ হাসি খুশিতে উড়িয়ে দিল মুখ মলিন করা বিমর্ষ গম্ভীর হাওয়া। অরুন্ধতির নরম হাতে চাপ দিয়ে বলল, যাও এবার, নিশ্চিন্ত মনে বিশ্রাম করো গে। হরিণডাঙ্গা যদি যেতেই হয় 1 তারিখের আগে তো না, তার এখন ঢের দেরি। কি আর দেরি, 23 তারিখ থেকে 30 তারিখ, দেখতে দেখতে কেটে গেল সেই কটা দিন। কিন্তু এ কদিনেই কেতকীর সংসারে নিজেকে প্রায় মিশিয়ে দিল অরুন্ধতী। কেতকীর প্রত্যেক পদক্ষেপের অবিরাম সঙ্গী হল। ভাবী সন্তানের মাতৃত্বভার বহন করার দায়িত্বে কেতকীর শরীর একেবারেই ভালো ছিল না। তার সেবার দরকার ছিল, সঙ্গীত দরকার ছিল, দরকার ছিল অপরিমিত আলস্যের সস্নেহ প্রশ্রয়। সেই সব ভার অরুন্ধতী সাগ্রহে তুলে নিল নিজের হাতে। বড়ই হোক আর ছোটই হোক, সংসার সংসারই। ঘুম ভেঙে উঠেই তার একটা অভদ্র তাগিদ আছে জৈব জীবনের। হাট বাজার, টাকা কড়ি, অভাব অভিযোগ, খিটিমিটি কি নেই। চিরদিন পড়াশোনা করেছে, বোর্ডিংয়ে থেকেছে, এই উচ্চ ঝামেলাগুলোকে ডিঙোতেই সে অভ্যস্ত। তবু নতুন নতুন কর্তৃগিরি মন্দ লাগছিল না। অন্তঃসত্ত্বা হবার পরে শরীর খারাপের ধাক্কায় সেই ভালো লাগা প্রায় বিন্দুতে গিয়ে ঠেকেছিল। চেতনার অজান্তে কখন তিলে তিলে একটা অভাববোধ ঘন ঘন মনে পড়িয়ে দিচ্ছিল নিজের মাকে। একটা আত্মসমর্পণের ইচ্ছেতে ছটফট করছিল ভেতরে ভেতরে। অরুন্ধতী যেন ঠিক সেই ইচ্ছের পরিপূরক হয়ে কাছে এলো তার। কর্মনিপুণ অনলস স্বভাবের মাধুর্যে মুগ্ধ করে দিল তাকে। সংসারের বিশৃঙ্খল অবস্থাটা যে কখন দূর হয়ে গেল কে জানে। হাঁকাহাঁকি ডাকাডাকির পাট চুকে গেল। বৃন্দাবনও যেন বদলে গেল সেই সঙ্গে সঙ্গে। তার ঢিলেমি আর চোখে পড়ে না কারো। এলোমেলো বিছানা সর্বদাই পরিপাটি, ঘর ঝাড় দিতে সারা সকাল কেটে যায় না। চায়ের জন্য বসে থাকতে হয় না হা পিত্তেশ করে। যাওয়ার বেলায় যেমন আপিসের ভাত ঠিকমতো এসে পৌঁছয়, ফিরে এলেও তেমনি তৈরি খাবার প্রস্তুত। কেতকীর অরুচির জিভে নতুন স্বাদ আসে ভালো মন্দ নানা খাদ্যের বৈচিত্র্যে। দেরি করে ঘুম ভাঙলে অসুবিধে নেই, দুপুরের নিটোল বিশ্রামে ব্যাঘাত নেই। ভালো না লাগলে সঙ্গী আছে, শরীর খারাপ হলে স্নেহ হাতে স্পর্শ আছে। অরুন্ধতী মায়ের মতো সজাগ হয়ে আছে সবকিছুতে। কেতকী অনুভব করল এ অবস্থায় স্বামীর চেয়ে মায়েরই প্রয়োজন বেশি। অরুন্ধতীর ঘুম ভাঙে 5:30টায়, এটা তার বরাবরের অভ্যেস। আর ঘুম ভাঙা মাত্র বিছানা ছাড়ে। ছেলেবেলায় শীতের দিনে বাবা বকতেন, চেপে রাখতেন লেপের তলায় বুকের কাছে। কখন ফুট করে উঠে আসতো বাইরে, বসে বসে ভোর দেখত, ভোরের গন্ধ নিত বুক ভরে। পাখির কাকলি শুনতে শুনতে বেলা বেড়ে উঠত। ভোর তার বড় ভালো লাগে। তারপর দাদামশাইয়ের কাছেও এই নিয়মের ব্যতিক্রম হয়নি। বড় হয়েছে তখন, ঘুম ভেঙে উঠে ফুল তুলেছে পুজোর জন্য, নিজের হাতে ঘর দৌড় পরিষ্কার করেছে, দাদামশাইয়ের প্রত্যেক অভ্যাসের খুঁটিনাটি জুগিয়েছে হাতের কাছে। তারপর পড়া। যে 3 মাস তরঙ্গিনীর কাছে ছিল সেখানেও এই। আর তার পটুতায় স্নেহে আপ্লুত হয়েছেন তিনি। স্বনির্বাচিত ভাবী পুত্রবধূর যোগ্যতায় অবাক হতে হতে সহসা জলে ভরে উঠেছে চোখ। আদর করে বুকে টেনে নিয়েছেন। সেই অভ্যাস এখানেও কার্যকরী হল। ভোর না হতে উঠে ডেকে দিত বৃন্দাবনকে। উনুনে আঁচ হতে হতে ঝকঝকে হয়ে উঠত ঘরবাড়ি। আগুন ধরলে প্রথমে ডাল, তারপর ভাত। ভাত হতে হতে সোমনাথ উঠেছে, চা হতে হতে কেতকী। মুখ ধুতে না ধুতেই ধোঁয়া ওঠা সোনালি রং চা, লালচে টোস্ট, পরিষ্কার পেয়ালা প্লেট বুকে নিয়ে ধবধবে চাদর ঢাকা টেবিল।
যাবার দিনে দুঃখিত হয়ে কেতকী বলল, তাহলে চললে? শাড়ির আঁচল আঙুলে জড়িয়ে অরুন্ধতী বলল, জেনে তো গেলাম দুঃখের দিনে কেউ আছে। আমি আর তোমার কে? আপনি আমার দিদি, আমার মা, বোন, সব। আমার আর কে আছে? ব্যাকুল হাতে কেতকীকে সে জড়িয়ে ধরল। ট্যাক্সি নিয়ে এলো বৃন্দাবন। সোমনাথ তাড়া দিল। সময় আর বেশি নেই। কথা ছিল কেতকীও সঙ্গে আসবে স্টেশনে, কিন্তু শেষ মুহূর্তে এলো না। একা সোমনাথই নিয়ে এলো তাকে। স্টেশনে এসে ইন্টার ক্লাসের মেয়ে কামরায় বসিয়ে দিল যত্ন করে। চাদর বিছিয়ে দিল নিজের হাতে। তারপর দরজায় দাঁড়িয়ে বলল, তাহলে আমি যাই? গাড়িতে যাত্রিনীর সংখ্যা নিতান্তই অল্প ছিল। দুজন প্রায় বৃদ্ধা আর কয়েকটি শিশু। মস্ত কামরায় হাত পা ছড়িয়ে বসেছে তারা। তার চেয়েও ছড়িয়ে বিছানা পেতে রেখেছে। বলা যায় না, যদি বা কেউ দখল করে নেয়। অরুন্ধতী একবার তাদের দিকে তাকালো, তারপর উঠে দাঁড়ালো সোমনাথের মুখোমুখি। একটা কথা। গলার স্বর যত দ্রুত ততই মৃদু। জিজ্ঞাসু দৃষ্টিতে কিছু বা অবাক হয়ে সোমনাথ তার মুখের দিকে তাকালো। করুণ, বিধুর, অসহায় একটি মানুষ। এটা রাখুন। দিদি নিলেন না। আঁচলের তলা থেকে লম্বা লাল শালুর ওপর সিল্কের সুতোয় কাজ করা একটা থলি বার করল। আর থলিটা দেখেই চমকে উঠল সোমনাথ। তরঙ্গিনীর গয়নার থলি। মুহূর্তের জন্য অরুন্ধতীর চোখে চোখ রাখল সে। তারপর বলল, এটা দিয়ে আমি কি করব? এটা মার। মা তো আপনাকেই দিয়ে গেছেন। আমি ছাড়া আর কে তার কাছে ছিল? মার এই স্মৃতিচিহ্ন সোমনাথের হৃদয়কে মথিত করল। একটু চুপ করে থেকে বলল, থাকলেও আপনাকেই দিতেন, ওটা আপনারই। গাড়ি হুইসেল দিল। ব্যস্ত হয়ে উঠল অরুন্ধতী। নিন। থলিটা সে গুজে দিল সোমনাথের হাতে। এই ভার আমি কোথায় বই নিয়ে বেড়াবো? সোমনাথ চুপ। সহসা অত্যন্ত অপ্রত্যাশিতভাবে নিচু হয়ে সোমনাথকে প্রণাম করল অরুন্ধতী। তারপর নিজেই লজ্জায় লাল হয়ে সরে গেল। স্তম্ভিত সোমনাথ নিচে নেমে এসে দাঁড়ালো। দাঁড়িয়েই রইল। আস্তে আস্তে ট্রেনটি প্ল্যাটফর্ম ছাড়িয়ে মিশে গেল অন্ধকারে। শুধু তার গর্জন শোনা গেল খানিকক্ষণ। তারপর সব চুপ। আজ এ পর্যন্তই। উপন্যাসের পঞ্চম পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।